ভাই ঘুমের ওষুধ খেয়ে ঘুমায় নাই, ছবি দেখে ঘুমাই গেছি। ভাই বরবাদ তো টাইমই নাই এটার কাছে। কারো মুখে হতাশা, কারো মুখে জয় জয়কার। আবার দুই দর্শকের ভেতর কিন্তু তুমুল বিতর্কও আমরা দেখেছি। শাকিব খানের মুভি আসছে সিনেমা হলে, আর দুই দর্শক কিংবা বহুল দর্শকের মধ্যে সেটা নিয়ে তোড়পাড় হবে না, তা কি হয়? না, তা হতেই পারে না। আর তাই তো আমরাও চলে এসেছি, সিনে ইনভাইটস চলে এসেছে শাকিব খানের এবারের ঈদ রিলিজ রকস্টারের রিভিউ করতে। ইয়েস, এই মুভিটা ডিরেক্ট করেছেন আসমান রুশো। আর দেরি না করি, আর কথা না বাড়াই। So grab your popcorn, settle in, and let's get into the movie. যেমনটা বলছিলাম, আমরা আজকে এসেছি রকস্টার রিভিউ করতে। এবারের ঈদে শাকিব খান একদম ভিন্ন ধর্মী, ভিন্ন জনরার একটা মুভি নিয়ে এসেছেন। প্রবাবলি এটা তার ক্যারিয়ারের একমাত্র মিউজিক্যাল ফিল্ম, অর্থাৎ তিনি এই পর্যন্ত যত ধরনের সিনেমা করেছেন এটা তার থেকে একদম ভিন্ন রকম একটা সিনেমা, উইচ ইজ রিয়েলি অ্যাপ্রিসিয়েটেবল। কিন্তু এই মুভিটা কি আসলে ওই পরিমাণ এফর্ট বা ওই পরিমাণ ভ্যালু অ্যাড করতে পেরেছে, কিংবা দর্শকের যে এক্সপেকটেশনস ছিল সেই জায়গাগুলো ফুলফিল করতে পেরেছে? সেগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। আর এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো মুভির পজিটিভ অ্যান্ড নেগেটিভ অ্যাসপেক্টসে। শুরুতে মুভির পজিটিভ অ্যাসপেক্ট। আর পজিটিভ অ্যাসপেক্টে আমরা প্রথমে যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হলো মুভির সিনেম্যাটোগ্রাফি। এই মুভির লুক অ্যান্ড ফিল এত সুন্দর হয়েছে, যেটার প্রশংসা সবাই করেছে, সবাই। মানে যেই অডিয়েন্সের মুভিটার গল্প ভালো লাগেনি, কিংবা শাকিব খানকে তারা এরকম নতুন অবতারে দেখে ইউজ টু না, সেই অডিয়েন্সও মুভিটার সিনেমাটোগ্রাফির প্রশংসা করেছে। কারণ এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে, এত সুন্দর লোকেশন। কিছু কিছু দেশের বাইরে শ্যুট করা হয়েছে, কিছু দেশের ভেতরেও হয়তো শ্যুট করা হয়েছে। সব মিলিয়ে মুভির কালার গ্রেডিং, মুভির ওভারঅল যেসব স্পেশাল ইফেক্টসও যদি টুকটাক কিছু থেকে থাকে, ওভারঅল এভরিথিং। যেখানে কনসার্টের সিনগুলো দেখানো হয়েছে সেই জিনিসগুলো এত সুন্দর করে পোর্ট্রে করা হয়েছে, প্রেজেন্ট করা হয়েছে। ভিজুয়ালি মুভিটা একদম টপ নচ। সো সিনেমাটোগ্রাফিতে মুভিটা একদম লাইক 10/10। ইভেন প্রত্যেকটা ক্যারেক্টারের যে আউটলুক, যেই এত সুন্দর করে কস্টিউম ডিজাইন করা হয়েছে, সেই জিনিসগুলো এত সুন্দর করে ফুটে উঠেছে। লাইক এত সুন্দর কস্টিউম বা মিলে গেছে ক্যারেক্টারের সঙ্গে, এইটা আসলে প্রশংসা না করলেই নয়। পজিটিভ অ্যাসপেক্টের সেকেন্ড পয়েন্ট হলো বিজিএম। ইয়েস, এই মুভির বিজিএম গুলো এতটা পারফেক্ট, এতটা ওয়েল ব্যালেন্স, এতটা ওয়েল কি বলবো ব্লেন্ডেড, যে মুভির যেই সিনগুলো চলছে সেইগুলোর সঙ্গে মিশে গেছে এবং আপনার মুভি দেখার এক্সপিরিয়েন্সকে অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। পজিটিভ অ্যাসপেক্টের থার্ড যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হলো অ্যাক্টিং। আর অ্যাক্টিংয়ে শুরুতে যাকে নিয়ে কথা বলতে চাই সেটা হলো শাকিব খান। তাকে নিয়ে যদিও আলাদা করে বলার কিছু নেই, তবে প্রেইজ তো আমরা করতেই পারি, করতেই চাই। শাকিব খান দিনে দিনে তার যে ইমপ্রুভমেন্টগুলো দেখিয়েছেন, এই সিনেমাতেও কিন্তু সেগুলো আমরা খুব মানে ইজিলি ভিজিবল। আমরা তাকে এতদিন দেখে এসেছি, মানে এটা তার 2.0 ফেজে আমরা তাকে দেখে এসেছি একদম অ্যাকশন অবতারে, ডন, কখনো গ্যাংস্টার, আবার প্রিয়তমাতে খুব রোম্যান্টিক একটা ক্যারেক্টার তিনি প্লে করেছেন। সব কিছু থেকে একদম বের হয়ে রক স্টারের একটা ক্যারেক্টার তিনি প্লে করছেন, একটা মিউজিশিয়ানের ক্যারেক্টার প্লে করছেন। তার লুক, তার যেই কাপড় চোপড় থেকে শুরু করে তার ভয়েসের যেই একটা চেঞ্জ আমরা এই মুভিতে দেখেছি, দ্যাট ইজ অ্যামেজিং। এটা চিন্তা করা যায় না যে এইরকম চেঞ্জ বা এইরকম ডিফারেন্স আমরা আমাদের দেশের কোনো অ্যাক্টরের মধ্যে দেখতে পারবো। আর সেটা যদি শাকিব খান হয় তাহলে তো কথাই নেই। তিনি আরও একবার আমাদেরকে তাকে নিয়ে প্রাউড করার মোমেন্ট দিয়ে দিলেন, শুধুমাত্র তার অ্যাক্টিং স্কিলটাকে আরও একবার দেখি। এছাড়া আরও অনেকেই ছিলেন, যেমন সাবিলা নূর। সাবিলা নূরের সঙ্গে তার কেমিস্ট্রি আমরা এর আগেও দেখেছি, শাকিব খানের সঙ্গে সাবিলা নূরের কেমিস্ট্রি। এই মুভিতেও তাদের কেমিস্ট্রি খুবই সুন্দর, তাদের একজন আরেকজনকে তারা কমপ্লিমেন্ট করছে, মানে ইটস লাইক গুড। এছাড়া সুনিধি নায়ক ছিলেন এবং মিথিলাও ছিলেন।
তাদের জায়গা থেকে তারা ভালো অ্যাক্টিং করেছেন। দুজন খুব সিনিয়র অ্যাক্টর এখানে ছিলেন, তারিক আনাম এবং রোজি সিদ্দিকী। তারাও যে যার জায়গা থেকে ভালো ছিলেন। এই দুই সিনিয়র অ্যাক্টর হচ্ছে আমাদের যে রকস্টার অর্থাৎ শাকিব খানের প্যারেন্টস, মা বাবার ক্যারেক্টার প্লে করেছেন। সো ওভারঅল এছাড়া আরও যারা যারা ছিলেন সবাই যে যার জায়গা থেকে খুব ভালো পারফর্ম করেছেন। অ্যাক্টিং ইজ রিয়েলি গুড। Now let's move on to the negative aspects. আর নেগেটিভ অ্যাসপেক্ট মানেই মুভির যা যা ভালো কথা ছিল সব বলে ফেলেছি। এখন যা শুনবেন তা খুবই হতাশাজনক এবং খুবই দুঃখজনক। এখনকার দিনে এসে আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রির যে সময় চলছে, এই সময় এসে এই পয়েন্টসগুলো নেগেটিভ অ্যাসপেক্টে রাখা খুবই 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 হতাশাজনক। শুরুতেই যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হলো সংস। আমরা জানি লাস্ট কয়েক বছর ধরে ঢালিউড সিনেমাতে এমন এমন গান তৈরি হচ্ছে যে গানগুলো খুবই অসাধারণ, খুব মেমোরেবল, মানুষ খুব চেরিশ করছে। শাকিব খানের যদি আমরা বিগত মুভিগুলোর কথা বলি, এই লিচুর বাগান থেকে শুরু করে দুষ্টু কোকিল, এভরি সং ইজ মেমোরেবল, পিপল এনজয়েড অল অফ দেম। কিন্তু এই মুভি যেটা একটা একটা মিউজিক্যাল ফিল্ম হিসেবে যেটা প্রচার করা হচ্ছে, সেই মুভির গানগুলো মানুষের কাছে মেমোরেবল হচ্ছে না, মেমোরেবল হবে না, মানুষ কানেক্ট করতে পারছে না। এই জিনিসটা ভীষণ দুঃখজনক এবং হতাশাজনক। কেন হচ্ছে না, কেন হয়নি, সেই ডিসকাশনে আমরা নাই বাজাই। তবে মূল কথা এটাই যে মিউজিক্যাল ফিল্ম হিসেবে প্রচার করার পরেও মিউজিক এই মুভির ক্ষেত্রে খুব উইক একটা পয়েন্ট ছিল। মানুষ দেখা যাবে যে আমরা অন্যান্য অনেক মিউজিক্যাল ফিল্ম দেখেছি। আমরা রিসেন্টলি একটা খুব মোস্ট হাই বলিউড ফিল্ম যেটা গেল সাইয়ারা, সাইয়ারার প্রত্যেকটা গান মানুষের মুখে মুখে। এর আগে যদি আমরা বলিউডের রকস্টারের সঙ্গে, যেহেতু এই রকস্টারের খুব তুলনা করা হচ্ছিল কিংবা অনেকে কপি মনে করছিল, সেই রকস্টারের সঙ্গে যদি কথা বলি, সেই রকস্টারের মুভির গানগুলো কিন্তু অনেক মেমোরেবল ছিল। ইভেন আশিকি টুর গানগুলো, আশিকি ওয়ানের গানগুলো পর্যন্ত এখনো মানুষ মনে করে, শোনে। কিন্তু একটা মিউজিক্যাল ফিল্ম দাবি করার পরেও এই মুভির গানগুলো কেন যেন ওই লেভেলে বা ওই সীমানা উতরে যেতে পারেনি মানুষের কাছে। হয়তো নেক্সট 1 মাস 2 মাস পরেও হয়তো কেউ এই সিনেমার গানগুলো নিয়ে কথা বলবে না, যেমনটা এর আগেও আগের মুভিগুলো নিয়েও কথা বলেছে। প্রিয়তমার গান নিয়েও মানুষ এখন কথা বলে। সো এইটা ডেফিনেটলি একটা উইক পয়েন্ট। নেগেটিভ অ্যাসপেক্টের সেকেন্ড পয়েন্ট এবং আমার আজকের হোল রিভিউ এর সব থেকে মেজর পয়েন্ট হচ্ছে স্টোরি বা প্লট। ইয়েস, এই মুভির স্টোরি বা প্লট নিয়ে অনেকের কমপ্লেইন আছে, আমার নিজেরও আছে। কেন বললাম এটা সব থেকে মেজর? কারণ আমরা জানি যে একটা মুভি বা একটা গল্প, সেটা যেটাই হোক না কেন, তার যেই নিশটা থাকে সেটা খুব স্ট্রং হওয়া জরুরি। সেটার উপর বেস করে একটা পুরো সিনেমা দাঁড়া করানো হয়। বা সেক্ষেত্রে এই মুভির প্লট বা এই মুভির স্টোরি খুবই কনফিউজিং। কেন কনফিউজিং? মুভিটা যখন প্রেজেন্ট করা হয়েছে বা প্রচার করা হয়েছে টিজার বা বাকি সব কিছুতে, এইভাবে প্রেজেন্ট করা হয়েছে যে এটা একটা রকস্টারের জীবনের উত্থান পতন, তার খ্যাতি, তার প্রেম, তার পরিণয়, এই সব কিছু থাকবে। কিন্তু মুভিতে দেখা যাচ্ছে যে থাকছে শুধু তার পার্সোনাল লাইফের উত্থান পতন, তার ক্যারিয়ার নিয়ে কিন্তু ওইভাবে মুভিতে প্রেজেন্ট করা হয়নি কিংবা ওইভাবে বলা হয়নি। এখানে আমরা উদাহরণ হিসেবে আরও একবার সাইয়ারাকে আনতে পারি। কেন? কারণ সাইয়ারা যখন মুভিটাকে আমরা দেখেছি, তখন কিন্তু আমরা বুঝেছি যে এখানে এটাও একটা মিউজিক্যাল ফিল্ম বা এটাও একটা রকস্টারের লাইফ, কিন্তু সেখানে কিন্তু তার লাইফের সাথে তার পার্সোনাল লাইফটা অনেক কানেক্টেড। এখানে কিন্তু ওই মুভির নামটা সাইয়ারা যদি না দিয়ে রকস্টার বা অন্য কোনো কিছু দিত, সেক্ষেত্রে কিন্তু এই মুভিটা কিন্তু মানে মানুষের কাছে ওইভাবে ওয়ার্থেড হতো না, কিংবা মানুষ অতটা পছন্দ করতো না কিংবা গ্র্যাব করতে পারতো না। কেন পারতো না? কারণ নামের সঙ্গে গল্প মিলছে না। সাইয়ারা দেওয়ার কারণেই কিন্তু মানুষ ওই লাভ স্টোরির সঙ্গে এতটা কানেক্ট করতে পেরেছে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড রকস্টারের ক্ষেত্রে কিন্তু এটা মিউজিক্যাল ফিল্ম বা ওই রকস্টারের ক্যারিয়ার, তার ক্যারিয়ারের উত্থান পতন নিয়েই বেশি ফোকাস করা হয়েছিল মার্কেটিংয়ের টাইমে। কিন্তু যখন আমরা মুভি দেখলাম, আমরা দেখলাম যে আসলে তার ক্যারিয়ার তো এখানে আছে, বাট তার থেকে অনেক বেশি তার পার্সোনাল লাইফ, তার প্যারেন্টস, তার লাভড ওয়ান্স, তার ফ্রেন্ডস, ওই দিকগুলোতে বেশি ফোকাস করা হয়েছে। অর্থাৎ মেইন যে প্লটটার কথা বলা হয়েছিল সেটার থেকে না সাব প্লটগুলোর দিকে আপনার ফোকাস বেশি শিফট হয়ে যাবে। এবং এই জিনিসটা অনেক ডিস্টার্বিং একটা অডিয়েন্সের কাছে, যে আরে আমি তো রক স্টারের জন্য দেখতে এসেছি,
rather than his personal life. এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি, এই নামের জটিলতায় কিন্তু করেছিল হলিউডের একটা মুভি মাল্টিভার্স অফ ম্যাডনেস, যেখানে ডক্টর স্ট্রেঞ্জের যে লাইফ বা ডক্টর স্ট্রেঞ্জের যে গল্পগুলো ছিল সেগুলো নিয়ে বলা হয়েছে। সেখানেও কিন্তু অডিয়েন্সের এই সেম কমপ্লেন ছিল যে এখানে ডক্টর স্ট্রেঞ্জ রিলেটেড কোনো নাম দিলেই পারতো রাদার দেন মাল্টিভার্স অফ ম্যাডনেস। এখানে তো মাল্টিভার্স রিলেটেড কোনো প্যারা নেই বা তার ইউনিভার্স নিয়ে কিছু বলতে পারতো। সো এই নামের জটিলতা যদি কিছুটা ডিরেক্টর সাহেব কম করতে পারতেন কিংবা নাম যদি চেঞ্জ করতে পারতেন, তাহলে হয়তো বা এই মুভি নিয়ে মানুষের কমপ্লেন অনেক অংশে কমে আসতো। এই গল্প নিয়ে যে জটিলতা বা প্লট নিয়ে যে কমপ্লেন, এগুলোও কমে আসতো। মূল কথা, গল্প আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম তার তুলনায় খুবই উইক, খুবই কনফিউজিং এবং সাবপ্লটের দিকে বেশি ফোকাস চলে যাচ্ছে রাদার দেন দ্য মেইন প্লট বা মেইন যে গল্প সেখানে ফোকাস থাকছে। সো এইটা পুরো সিনেমার জন্য খুবই খুবই বিগ একটা ইস্যু বা খুব বড় একটা নেগেটিভ অ্যাসপেক্ট। সো দ্যাট ওয়াজ দ্য রিভিউ অফ রকস্টার। আমি এই মুভিটার সব দিক বিবেচনা করে আমি এটাকে দিচ্ছি 2 স্টার্স। আই নো অনেকেই আমাকে এই কথাটা শোনার পর অপছন্দ করবেন, কিংবা আমি অনেকের কাছে অপছন্দের জায়গায় চলে যাবো কমেন্টে, হয়তো অনেকে অনেক কিছু বলবেন, বাট লেট মি ক্ল্যারিফাই ওয়ান থিং। শুরু থেকেই আমি শাকিব খানের এফার্টগুলোকে, তার অ্যাক্টিং স্কিল, মোট কথা শাকিব খানকে অনেক অ্যাপ্রিসিয়েট করে এসেছি এবং আমার কাছে তার কাজ, তার ডে বাই ডে যে ইমপ্রুভমেন্ট, সেগুলো অনেক ভালো লাগার একটা জায়গায় কাজ করেছে। কিন্তু তিনি এখন তার ক্যারিয়ারের এমন একটা জায়গায় আছেন যেখানে আমরা তার মুভিগুলো থেকে এই ধরনের ছোটোখাটো বিষয়গুলো কিংবা এই ধরনের স্টোরি রিলেটেড, লাইক স্টোরি বা প্লট খারাপ হবে, এই ধরনের ভুল বা মিস্টেক আমরা এক্সপেক্ট করতে পারি না। শাকিব খান কিন্তু তার জায়গা থেকে 1000% দিয়েছেন। প্রবলেম কিন্তু স্টোরিতে, প্রবলেম হয়তো ওই রিপ্রেজেন্টেশনগুলোতে, যে যেখানে স্টোরিটাকে প্রেজেন্ট করা হয়েছে ওই জায়গাগুলোতে। এর আগে আপনারা আমার পুরোনো ভিডিওগুলো খুঁজে দেখতে পারেন। সেই ভিডিওগুলোতে যেখানে আমি তুফানের কথা, বরবাদ, ইভেন প্রিয়তমা, তাণ্ডব, এই মুভিগুলোকে আমি কতটা অ্যাপ্রিসিয়েট করেছি, সেই জায়গাগুলো থেকে এখন শাকিব খান এই ধরনের মুভি দিচ্ছেন। ইভেন আমরা রোজার ঈদেও দেখেছি তার মুভিটা কিন্তু খুব বেশি একটা ভালো পারফর্ম করতে পারেনি। এখন এটা সময় স্বল্পতা নাকি তিনি ওই জায়গাতে চলে গেছেন যে তিনি সবার সাথে সব ধরনের কাজ করতে চাচ্ছেন, এই জিনিসগুলো নিয়ে একটু কথা থেকেই যাচ্ছে। তো ওই ধরনের কথায় না যাই, আমি জাস্ট এতটুকু বলতে চাই, শাকিব খানের এফোর্ট অলওয়েজ অনেক বেশি অ্যাপ্রিসিয়েটেড এবং তিনি যেভাবে আমাদের ইন্ডাস্ট্রিটাকে ধরে রেখেছেন, আমরা চাই তিনি ফিউচারেও আরও অনেক অনেক ভালো কাজ করেন এবং এইভাবেই আমাদের ইন্ডাস্ট্রিটাকে ধরে রাখে। এবং আজকে আমার রিভিউ দেখে আপনাদের কি মনে হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমার পয়েন্টসগুলোর সঙ্গে আপনাদের মতামতের মিল অমিল যা যা আছে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু সিনে ইন ভাইবস।